আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা উচ্চতর গণিত 11 অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতির 11.2 করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি শুরু করতেছি। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম বলো তো? আগের ক্লাসে আমরা পড়ছিলাম হলো একটা সূত্র। হ্যাঁ, যদি আমাদের কাছে এই জিনিসটা থাকে যে ধরো পি কিউ আছে, পি আছে x1, y1 আর কিউ আছে হইলো x2, y2। তো আমরা এই পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব পড়ছিলাম, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, তো দূরত্ব কি পড়ছিলাম যে √(x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, অথবা কি √(x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এই সূত্র আমরা গতকালকে পড়ছিলাম। ঠিক আছে, এটা হলো আমাদের দুইটা বিন্দুর মধ্যকার যে দূরত্বটা আছে, এই দূরত্ব নির্ণয়ের সূত্র এইটা। এখন আমাদের এই অধ্যায়ে যে ক্ষেত্রফল নির্ণয়গুলো আছে, ত্রিভুজ বলো চতুর্ভুজ বলো যাই বলো না কেন, এই ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে। তো দুইটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হলো অ্যানালগ বলা হয়, আর আরেকটাকে বলা হয় অটোমেটিক বলা হয়। ঠিক আছে, তো অ্যানালগ পদ্ধতি কোনটা? আমরা এর আগে পড়ছিলাম, যেমন জেনারেল ম্যাথের সাধারণ গণিতের একটা সূত্র আমরা পড়ছিলাম, সেটা হইলো যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয় যে তিনটা বাহুই আমাদের অজানা থাকে। আমরা কি এ বি সি অজানা না, তো আলাদা আলাদা থাকে। তিনটা এ বি সি তিনটা বাহু কি থাকে? আলাদা 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 থাকে। এই জন্য আমরা কি করব, দেখো এ বি আর হলো সি তিনটা বাহু কি আছে? আলাদা আলাদা আছে। এখন আমাদের কাজ হইলো এস বের করা। এস সমান হলো a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। এগুলা কি বলতো? বাহুর দৈর্ঘ্য। একটা ত্রিভুজ আমি তোমাকে বললাম, এই ত্রিভুজ এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। মনে করো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি সি। এস সমান কি? এ যোগ বি যোগ সি ডিভাইড বাই কি 2। এটা হলো কি? অর্ধ পরিসীমা বলা হয় এটাকে। এরপরে ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্রটা কি? এরপরে √(s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। দুনিয়ার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। ঠিক আছে, যদি আমাদের কাছে তিনটা বাহু দেওয়া থাকে তাইলেই হবে। আচ্ছা, এখন এই যে সূত্রটা আমরা পড়লাম, এই সূত্র দিয়ে এখন আমাদের এটা হলো প্রথম নিয়ম। তো আমরা এই সূত্র দিয়ে আর এই সূত্রের কম্বিনেশনটা কিভাবে করব? মনে করো আমাদের কাছে তিনটা বিন্দু দেওয়া আছে। আমাদের কাছে কি আছে? একটা ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দু। ধরো, আচ্ছা আমি একটু দেখাই এখান থেকে, যে একটা উদাহরণ তুমি আমি দেখাই তোমাকে এখান থেকে নেই। ধরো আচ্ছা দেখো, একটা ত্রিভুজের কথা বলা আছে, তিনটা শীর্ষবিন্দু। ধরো এই শীর্ষবিন্দু দেওয়া আছে হইলো এ হইলো 2,5, আর এইখানে দেওয়া আছে হইলো বি বিন্দু দেওয়া আছে হলো -1,1, আর সি বিন্দু দেওয়া আছে হলো 2,1। তার মানে প্রথমত আমাদের কি করতে হবে? তিনটা বাহু বের করতে হবে। আগের ক্লাসে আমি তোমাদেরকে বুঝাইছি যে কিভাবে তোমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা। এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্রে অ্যাপ্লাই করে তুমি কি করবা? এই এবি বের করবা। কি? এবি বের করবা, তারপরে বিসি বের করবা, তারপরে এসি বের করবা। কয়টা বাহু পাইলা? তিনটা। তার মানে এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো কি সি। এরপরে এইটাকে দিয়ে তুমি কি করবা? এই তিনটা বাহু দিয়ে এইভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবা। বোঝা গেল? আচ্ছা, আমি যদি এখন এখান থেকে বের করি, দেখো আমি অঙ্কটা তোমাদের একটু করে দিই, তাহলে বুঝতে পারবো পুরোপুরি। তো আমাদের এখানে কি দেওয়া ছিল? এখানে আমাদের দেওয়া ছিল হইলো, এখানে আমাদের তিনটা বিন্দু দেওয়া ছিল এ বি আর সি। যারা এই সূত্র দিয়ে অঙ্কটা করো নাই গত ক্লাসে, যারা ছিল না তারা কাইন্ডলি গত ক্লাসটা করে নিবা, তাহলে তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা। তো আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি এ বির ক্ষেত্রে, তাহলে আমরা এখানে মান কত পাবো? এখান থেকে যদি আমরা এ বির মান অ্যাপ্লাই করি, এখান থেকে আমি নিয়ে নিতেছি, দেখো ওরা বের করছে, আমি এখান থেকে নিয়ে নেই। তো এ বির মান পাবো আমরা 5, আর বিসির মান পাবো হলো 3, আর এসির মান হলো কত পাবো? 4 পাবো। এইগুলো আমরা কোথা থেকে পাইছি? এই সূত্রে অ্যাপ্লাই করে পাইছি। ঠিক আছে, এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা এইগুলা পাইছি। এই যেগুলা, বুঝতে পারছো? আমি একটু বলে দিলাম, এইগুলো তোমরা করবা, এইভাবে লিখবা না, তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা বের করবা। যারা গতকালকে ক্লাসটা করছো তারা এই জিনিসটা বুঝতে পারবা।
তো এই যে এবি বের করব, বিসি বের করব আর এসি বের করব, তাহলে কি আমরা তিনটা বাহুর মান পাই গেলাম 5 3 4। কয়টা বাহুর মান পাইছি? তিনটা বাহুর মান আমরা পাই গেছি। এখন আমরা কি করব, এইখান থেকে এস বের করব। এখান থেকে কি বের করব? এস। তো এস কি? তিনটা যোগ করব, 5 যোগ 3 যোগ 4 ভাগ হলো 2, কত হয়? 5 আর 3 হলো 5, 6 7 8 9 10 11 12, 12 ভাগ 2 কত হয়? 6। এস এর মান পেলাম কত? 6। এখন সুতরাং ক্ষেত্রফল দিয়ে আমরা বের করে ফেলবো। ক্ষেত্রফল সমান কি? এ 6, 6 মাইনাস এ 6 মাইনাস 5, তারপরে 6 মাইনাস বি মানে 6 মাইনাস 3, 6 মাইনাস 4। আচ্ছা, তো এখান থেকে কত আসতেছে দেখো, 6 আর 6 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 5 বিয়োগ করলে 1 হয়, 3 বিয়োগ করলে কত হয়? 3 হয়, আর 4 বিয়োগ করলে 2 হয়। তো এখান থেকে আসতেছে কত? 6 318, 18 দুগুণে কত? 36। 6 6 কত? 36। তার মানে ক্ষেত্রফল কত বের হইলো? ক্ষেত্রফল বের হইলো 6 বের হলো ক্ষেত্রফল, ঠিক আছে? তো এই যে আমাদের একটা পদ্ধতি, এটা কি আমাদের একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা কি করলাম, যে এই পদ্ধতিতে আমরা করলাম হইলো, প্রথমত আমরা একটা ত্রিভুজের যে বিন্দুগুলো দেওয়া থাকলো, বিন্দুগুলা থেকে আমরা বাহুর মান বের করলাম, 1 2 3, তিনটা বাহু বা তিনটা বাহু বের করলাম। এখন এই তিনটা বাহু থেকে আমরা অর্ধ পরিসীমা বের করলাম, এই তিনটা যোগ করে 2টা ভাগ করলাম, এখানে 6 পাইলাম, এরপরে সরাসরি আমরা ক্ষেত্রফল বের করে ফেললাম। এইটা হলো একটা পদ্ধতি, ঠিক আছে? আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এখন অনেক সময় আমাদের চতুর্ভুজ দেওয়া থাকে, চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি করব? দেখো এই যে আরেকটা আছে, যে আরো আছে এরকম উদাহরণগুলো তোমরা একটু দেখবা, তোমাদের 11.2 বইতে যে উদাহরণগুলো আছে এগুলো একটু দেখবা, ঠিক আছে? তাইলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মনে করো আমাদের কাছে যদি একটা চতুর্ভুজ থাকে, আচ্ছা ধরো আমাদের কাছে একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে? চতুর্ভুজ বা বর্গ আছে, কি আছে? চতুর্ভুজ বা বর্গ। আচ্ছা, তো চতুর্ভুজ বা বর্গ যদি থাকে, তো এটা তো সুষম। তো আমি তোমাকে একটু বলি, এটা তো সবাই বুঝতে পারছো, ঠিক আছে? এখন আসো, যদি আমাদের কাছে একটা চতুর্ভুজ, এখানে বিন্দুগুলো আমি একটু দেখি যে কি আছে। এখানে বিন্দু কি আছে? ABCD দেওয়া আছে, এ দেওয়া আছে 1,0, বি দেওয়া আছে 0,1, সি দেওয়া আছে -1,0, ডি দেওয়া আছে হলো 0,-1। তো এগুলো যদি আমি একটু স্থাপন করি, লেখচিত্রে যদি আমি স্থাপন করি, তাহলে কি হবে দেখো, লেখচিত্রে স্থাপন করলে কি হবে? লেখচিত্রে স্থাপন করলে আমরা কি পাবো, যে এ কোথায় আছে? 0 1 আর 0, তার মানে এ হইলো এইখানে এক ঘর যাবে, এইখানে হবে এ বিন্দু। আর বি হইলো 0 0 মাইনাস 0 আর হলো 1, তার মানে 1 আর 0, আর এটা হলো বির মান কত? আচ্ছা আমি একটু বড় করে নিই, তাহলে ভালো হবে, সুবিধা হবে, কারণ অনেক তো ওই জায়গায়। আচ্ছা আমরা এক ঘর নিলাম, এই জায়গায় এক ঘর নিলাম, ঠিক আছে? এটা হলো এ বিন্দু, 0 আর 1, 0 আর হলো 1 কোন দিকে যাবে? উপরে যাবে। এইটা হলো আমাদের বি বিন্দু, আর 0 -1, তার মানে এই দিক যাবে, এইটা -1, সরি -1 0, এটা হলো সি বিন্দু। আর আরেকটা আছে এইখানে একটা ডি বিন্দু হবে, 0 -1, এইটা হলো ডি বিন্দু। তো এইটা যদি তুমি যোগ করে দাও, তাহলে দেখো এটা কি হলো, একটা, এটা কি উৎপন্ন হয়েছে জানো? আচ্ছা, এটা একটা বর্গ উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? একটা বর্গ। দেখলে মনে হইতেছে অন্যরকম, বাট তুমি যদি সঠিকভাবে অঙ্কন করো তাহলে মনে হবে কি বর্গ। আচ্ছা, এটা বর্গ কিনা এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? এখানে আমাদের দেখো, এই আমরা কি কি করবো, এখান থেকে তিনটা জিনিস বের করবো। সেটা হলো, তুমি এই বর্গটাকে দেখো, একটা যদি বর্গ তুমি চিন্তা করো, এই যে একটা বর্গ, ঠিক আছে? এই বর্গটাকে কয়টা, আমি যদি মাঝখান থেকে ভাগ করে দিই, ভাবে ধরো এইভাবে ভাগ করে দিলাম, তাহলে এখানে সমান সমান কি হইলো? দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো না? কি উৎপন্ন হয়েছে? সমান সমান দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমরা যদি এই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আমরা এটা পাই যাবো না? ধরো এখানে আমাদের আছে হইলো এ বি সি আর হলো ডি। তা আমরা যদি একটা কাজ করি, যে আমরা যদি প্রথমে কি করি, যে এ বি ডি এর ক্ষেত্রফল বের করি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এইটার এটা হয়ে গেল না? পুরোটার ক্ষেত্রফল আমরা পাই গেলাম না? তো এইখানেও সেম কনসেপ্ট। তা আমরা কি করব, এইখান থেকে ধরো আমরা কি কি মান বের করতে পারি? এবি বের করব, তারপরে বিসি বের করব, আর হলো এই এসি বের করব, ঠিক আছে? তো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে পাই, দেখো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এবির মান পাইতেছি হইলো কত? √2 পাইতেছি এবির মান, আর বিসির মান পাইতেছি হইলো √2 পাইতেছি, আর এসির মান কত পাইতেছি? তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, আমি এইখান থেকে বসাই দিতেছি। এসির মান পাইতেছি হলো 2, ঠিক আছে? এখন আমরা কি করব,
আবার তুমি আরেকটা কাজ করতে পারো যে এটা কি সুষম কিনা, এই যে ত্রিভুজটা আমরা আঁকছি এটা কি বর্গ কিনা, যদি বর্গ না হয় দেখো এটা তো উল্টা পাল্টা হইতো, ধরো এরকম একটা উল্টা পাল্টা চতুর্ভুজ আছে, এটা কি সমান তাইলে বলো তো, এটা কি সমান না, এই দুটা সমান না। যদি এটা সুষম হয় তাইলে যদি আমরা একটা বের করি তাকে 2 দিয়ে গুণ করে দিলে এটা কি পুরোটা বের হয়ে যাবে। কিন্তু যদি সুষম না হয়, যদি উল্টাপাল্টা হয়, ধরো এরকম একটা বেঁকা চেকা একটা ত্রিভুজ থাকলো, সুষম হয়ে যায় কেন, ধরো এরকম একটা বেঁকা চেকা একটা থাকলো, তো তুমি যদি এইখানে বরাবর একটা দাগ দাও তাহলে এইটা আর এটা কি সমান হবে, সমান হবে না। এই জন্য আমাদের চেক করে নিতে হবে যে এটা আসলে সমান আছে কিনা, যদি সমান থাকে তাহলে আমরা এক পাশে একটা বের করে বাকিটুক কি করে ফেলতে পারবো। তো দেখো আমরা আরেকটু চেক করি, এখান থেকে এবি বের করলাম, তো এবি সমান কি হবে, সিডি হবে। তো সিডির মানটা একটু দেখি কি হয়, সিডি যদি তুমি হিসাব করো এই √2 পাবা, তারপরে তুমি যদি এডি এডি হিসাব করো তাহলে কি পাবা, এই √2 পাবা। আর তারপর কি আছে বিডি, বিডি হিসাব করলেও কি পাবা, এই 2 পাবা, বিডি হিসাব করলে কি পাবা, 2 পাবা। ঠিক আছে। আচ্ছা এখন আসো আমরা এখন কি করব, যে এইটার ক্ষেত্রফলটা বের করব, এই যে এটার ক্ষেত্রফল বের করব। তুমি যে কোনো একটা ধরো, তুমি ত্রিভুজ, এটা কি হয় ত্রিভুজ হলো এডিসি, এডিসি বের করবা, অথবা ত্রিভুজ এবিসি বের করবা, এবিসি বের করবা। এরপরে এটাকে 2 দিয়ে গুণ করে দিবা, আর এটাকে যদি অথবা, এটা হলো অথবা দিই, ঠিক আছে, অথবা এটাকে 2 দিয়ে গুণ করবা, অথবা এটাকে 2 দিয়ে গুণ করে দেবা, তাহলে কি আমাদের সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বের হয়ে গেল। দেখো তোমাদের বইতে এটা করা আছে যে তুমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করবে। দেখো তুমি কি করবা, এই যে আমাদের 3টা বাহু জানা হয়ে গেছে, এই যে একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, এই 3টা বাহু দিয়ে প্রথমে এস বের করবা, তারপরে এই যে তারপরে সরাসরি সূত্র বসাই দিবা, এই যে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। বুঝতে পারছো? যদি তুমি এই এবিসির ক্ষেত্রফল বের করো তার সাথে 2 গুণ করে দেবা, তাহলে পুরো ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আবার তুমি যদি এডিসি এর ক্ষেত্রফল বের করো তার যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার পুরো ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা এখন এই যে যে আমরা পদ্ধতিটা শিখলাম, আমরা কখনো এই পদ্ধতি অ্যাপ্লাই করে অঙ্ক করব না যদি না বলে দেয়, যদি তোমাকে বলে যে প্রথম পদ্ধতি করে, এটা নাম হলো টাইপ 1, এটা হলো প্রথম পদ্ধতি, এটা হলো প্রথম পদ্ধতি বা ত্রিভুজের মাধ্যমে, ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল। ঠিক আছে, তোমাকে যদি বলে যে এইটার ক্ষেত্রফল বের করো ত্রিভুজের মাধ্যমে বা প্রথম পদ্ধতিতে বের করো, তখন তুমি এইভাবে করবা। অথবা তোমাকে যদি বলে যে এটা বলে তাহলে তুমি এইভাবে করবা। কিন্তু যদি তোমাকে এটা না বলে, যদি শুধু বলে ক্ষেত্রফল নির্ণয় করো, তখন আর তুমি এইভাবে করবা না। এই জন্য আমরা রুলস শিখবো, এটা হলো আমাদের অন্য রুলস, এটা হলো প্রথম অধ্যায়ের সাথে মিলিত করা, মানে বাহুর দৈর্ঘ্য বের করে আমরা রুলস বের করি। কিন্তু আমরা এখন যেটা শিখবো সেটা হলো অরিজিনাল পদ্ধতি, মানে এটার সাথে মিলে যে পদ্ধতিটা আমাদের এই অধ্যায়ের সাথে যাইতেছে, এই পদ্ধতি। বোঝা গেল? একটু তো সবাই বুঝতে পারছো, আমাকে একটু কনফার্ম করো যে তোমরা এই জিনিসটুকু ক্লিয়ার হইছো, এটা আমাকে একটু বলো। জাস্ট আমাদের কিচ্ছু করতে হবে না, 3টা বাহুর মান বের করবো, তার ওই 3টা বাহু দিয়ে আমরা এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করা, দেন আমরা কি করব, এই পুরা ক্ষেত্রফলটা বের করবো, তাকে 2 দিয়ে গুণ করলে কি ক্ষেত্রফল বের হয়ে যাবে। আচ্ছা এখন আমরা যে পদ্ধতি শিখবো এটা হলো অরিজিনাল পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা দেখো এগুলা করবা না, এগুলা করার দরকার নাই, তুমি জাস্ট এটা শিখে রাখবা। ঠিক আছে। এই যে আমাদের এখন পড়বো আমরা 2 নাম্বার পদ্ধতি, পদ্ধতি 2। ঠিক আছে, পদ্ধতি কি 2, পদ্ধতি 2 নাম্বার পদ্ধতি। দেখি একটু, এটা একটু ভালো করে মনোযোগ দাও। ঠিক আছে, এটা যদি বুঝতে পারো এটার ক্ষেত্রে আর এটা আমাদের দরকার হবে না, এই সূত্র আমাদের আর দরকার হবে না এটার জন্য। আচ্ছা মনে করো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে মনে করো যে এ দেওয়া আছে হইলো x1, y1, আর বি দেওয়া আছে x2, y2, আর সি দেওয়া আছে হইলো x3, y3, এইগুলা, এই 3টা বাহু দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যদি একটা জিনিস চিন্তা করি, ধরো এই ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু। ঠিক আছে, এই স্থানাঙ্কগুলো এখানে দিয়ে দিলাম। এখন এটার ক্ষেত্রফল কি হবে জানো, এটার ক্ষেত্রফল অনেক সহজ। দেখো চিন্তা করো ভালোভাবে, ক্ষেত্রফল প্রথমে দিবা, তারপরে লিখবা যে এখানে লিখবা যে এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি লিখবা, এই যে হাফ, একটা দাগ দিবা, এটা কি পরম মান, এটা কি পরম মান, এটা কি পরম মান। তো এই পরম মানটা কি করতে হবে, এই পরম মানের মধ্যে আমরা একটা জিনিস দিয়ে দিব, কি করব সেখানে x1 y, এই যে এইভাবে দিবা x1 y1, x2 y2, x3 y3, আবার কি করবা এই x1 y1 দিয়ে দিবা। এই এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, যে আমি তাইলে এই x1 আর y1 আবার কেন দিব এখানে,
কি বললাম যে x1 y1 x2 y2 x3 y3 আবার আমি কেন x1 আর y1 দিব, কেন দিব? কারণ দেখো আমরা যদি এই ক্ষেত্রফল বের করতে গেলে একটা আবদ্ধ করতে হবে। তো তুমি কি করলা, প্রথমে এ থেকে বিতে গেলা, এই যে এ থেকে আমরা বিতে আসলাম, আবার বি থেকে কি আমরা সিতে আসলাম, বি থেকে সিতে, আবার সি থেকে আমরা এতে আসলাম। তুমি যদি এটা না দিতা তাহলে তো এই পর্যন্ত হয়ে যেত। কি হইতো, আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত আসছি, এখান থেকে এই পর্যন্ত আসছি, একটু তো খোলা হয়ে গেল গা, ক্ষেত্রটা তো আর হইলো না। তো ক্ষেত্রটা বানানোর জন্য কি করতে হবে, লাস্টে আবার এটা দিতে হবে, এরকম। বুঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা এটার ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? এটার ক্ষেত্রফলের সূত্র হইলো এই হাফ এখানে থাকবে আর এখানে পরমাণু থাকবে, তুমি কি করবা, জাস্ট এইগুলা করে দিবা। এটার সাথে এটা গুণ হবে x1 y1 প্লাস এটার সাথে এটা গুণ হবে x2 y3 প্লাস, সরি এখানে y2 হবে, x1 আর y2 x2 y3 এটার সাথে এটা গুণ হবে x3 y1। এরপরে তুমি কি করবা, এরপর হলো মাইনাস দিবা, কার মাইনাস, সূত্রের মাইনাস, এরপরে দিবা হলো সূত্রের মাইনাস দিবা। তারপর তুমি কি করবা, আবার উল্টাটা গুণ করবা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। তো y1 এর সাথে x2, তারপরে y2 এর সাথে x3, তারপরে y3 এর সাথে x1। এই যে পরম মান শেষ করে দিলাম। এখন জাস্ট এখানে মানগুলো বসাইয়া তুমি যদি অঙ্কটা করে ফেলো তাহলে কি আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এখন এখানে তো তোমাদের সংখ্যা থাকবে, সংখ্যা থাকলে তুমি কি করবা, সংখ্যা থাকলে ওই ক্ষেত্রে তুমি কি করবা, যে এখানে মান বসাবা, এখানে একটা মান আসবে, এখান থেকে বিয়োগ করে দিবা। আর এটা এখন এই পরম মান কেন দেওয়া হইলো, ধরো পরম মান এই কারণে দেওয়া হয়েছে, যদি তোমার এই পরম মানের মধ্যে কোনো মাইনাস আসে তাহলে তুমি এটারে মাইনাস বাদ দিয়ে লিখতে পারবা, ঠিক আছে? এই জন্য পরম মান দেওয়া হয়েছে, কারণ ক্ষেত্রফল তো কখনো মাইনাস হয় না, এই জন্য। আর আরেকটা বিষয় আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেটা আমি একটু পরে বুঝাবো। এটা দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বোঝানো যাবে না। আচ্ছা দেখো আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিক। যদি আমরা ঘড়ির কাঁটার দিকে নেই তাহলে লাস্টে একটা মাইনাস আসবে, কিন্তু আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই তাহলে কোনো মাইনাস আসবে না। তুমি ঘড়ির কাঁটার দিক অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিক যে কোনো ভাবে অঙ্ক করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আসো, যদি আমাদের এখানে 3টা না থেকে 4টা থাকতো তাহলে আমরা কি করতাম? কি বলছি, 3টা না থেকে কি থাকতো, 4টা থাকতো, ওই ক্ষেত্রে আমরা কি করতাম? দেখো একটু মনোযোগ দাও, এটা তো তোমরা সবাই নোট করছো, নোট না করলে ঠিক স্ক্রিনশট নিয়ে রাখো, 1 2 3 স্ক্রিনশট, ঠিক আছে? আচ্ছা তো স্ক্রিনশট নিছো? তো দেখো আমাদের যদি এখানে 1টা 2টা 3টা না থেকে আমাদের যদি 4টা থাকতো, ওই ক্ষেত্রে আমরা কি করতাম? কয়টা? 4টার কথা বলছি, যদি 4টা থাকতো ওই ক্ষেত্রে আমরা কি করতাম? তো দেখো আমরা ওই ক্ষেত্রে কি করতাম, কোনো প্যারা নাই, একদম চিল। দেখো এই যে ডি তে আমরা এখানে এটা দিয়ে দিই x4 y4 দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইখানে তুমি কি করবা, এটাকে আরেক ঘর নিবা, এই যে x3 নিচ্ছ না, তারপর কি x4 আর হলো y4, আবার কি করবা, এই প্রথমটা জায়গায় নিয়ে আসবা x1 y1। তো এটা কিরকম, ধরো এইরকম a b c d, তো a থেকে b তে যাবা, b থেকে c তে যাবা, c থেকে d তে যাবা, আবার d থেকে এতে চলে আসবা। এই যে d থেকে আবার কি আমরা এই যে d থেকে এতে চলে আসছি। তো এখানেও সেম কাজ করতে হবে, হাফ। তো এটা গেল, এটা গেল, তো এখান থেকে দেখো আমি মুছে দিলাম না, আচ্ছা যাই হোক। তো x এর সাথে x1 এর সাথে y1 প্লাস x2 এর সাথে y3 প্লাস y2 হবে, এখানে ভুল করি বারবার, x3 এর সাথে y4 আর x4 এর সাথে y1। এই যে এরপরে আমাদের কি সূত্রের মাইনাস, এরপরে সূত্রের মাইনাস, এরপরে আবার এটার সাথে y1 এর সাথে x2 প্লাস y2 এর সাথে x3 প্লাস y3 এর সাথে x4 প্লাস y4 এর সাথে x1। এইটা হলো আমাদের সূত্র, ঠিক আছে? আচ্ছা আশা করছি তোমরা এটা সবাই বুঝতে পারছো, আশা করছি তোমরা এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারছো, ঠিক আছে? তো এখন আসো, যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে এখন আমরা একটা অঙ্কে চলে যাই। কি করি, আমরা অঙ্কে চলে যাই। তো এইখান থেকে আমি তোমাকে ঘড়ি কাঁটার দিক আর ঘড়ি কাঁটার বিপরীত দিকটা একটু বুঝাই দিতেছি। দেখো তো আমি উদাহরণ থেকে, আচ্ছা আমি অনুশীলনীতে চলে যাইতেছি না, আমি আগে অঙ্কটা করি, দাঁড়াও উদাহরণ 12টা করে দিই তোমাকে, ঘড়ি কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা একটু বুঝাই তোমাকে। এটা তো বুঝতে পারছো সবাই? আচ্ছা যদি বুঝতে পারো একটু আমাকে জানাই দাও যে বুঝতে পারছো সবাই। আচ্ছা তো উদাহরণ 12, তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেওয়ার চেষ্টা করবা। কি করবা, ঘড়ির কাঁটার
বিপরীত দিকে নেওয়ার চেষ্টা করবা। কারণ কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে তোমার মানটা অ্যাকুরেট হওয়ার সুবিধা হবে, ঝামেলা কম হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে একটু ঝামেলা হইতে পারে, বা তারপরও তোমার যদি সময় না থাকে পরীক্ষার হলে, তখন তুমি ঘড়ি কাঁটার দিকে নিও বা নিও, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন একটা কাজ করব, যে কি কি দেওয়া আছে। এর মান দেওয়া আছে 2,3, বির মান দেওয়া আছে 5,6, আর সির মান দেওয়া আছে -1,4। তো আমরা একটা গ্রাফে নেই, এখানে একটা গ্রাফ অঙ্কন করি। দেখো, যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি তাইলে কি হবে, 2 3, এক ঘর দুই ঘর, এটা হলো 2 আর 3, 1 2 3, এটা হলো আমাদের এ বিন্দু। 2 3 নিছি, ঠিক আছে, এ বিন্দু। বি বিন্দু হলো 5,6, এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর, 1 2 3 4 5 6, এটা হলো আমাদের বি বিন্দু। এটা কি বিন্দু, বি বিন্দু নিলাম। তারপর বলছে সি বিন্দু হলো -1 4, -1 মানে এইদিকে যাবে এক ঘর, এই যে এক ঘর গেল, আর 4 উপরের দিকে 1 2 3 4, এই যে এটা হলো আমাদের সি বিন্দু। তো আমি যদি এটা অঙ্কন করি, দেখো কি হইতেছে, ওইখানে 4 আছে না, আচ্ছা একটু উপরে যাবে, সমস্যা নাই, ধরো 1 2 3 4 এই জায়গায় আসবে, সিটা এই জায়গায় আসবে। তো আমরা যেটা যোগ করে দিই, দেখো এই যে আচ্ছা এটা আমি লাল কালারটা যোগ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হলো আমাদের কি একটা ত্রিভুজ, এটা কি একটা ত্রিভুজ। এখন আসো, ঘড়ির কাঁটার দিক কি আর ঘড়ির কাঁটার বিপরীত দিক, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ঘড়ির কাঁটার দিকটা একটু বুঝি আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা একটু বুঝি। তো তুমি যদি একটা ঘড়ি হাতে নাও, তাহলে এইটা হবে কি আমাদের ঘড়ির কাঁটার দিকে, এটা কি হবে ঘড়ির কাঁটার দিক। ঘড়ি কোন দিকে ঘুরতে থাকে, এইদিকে ঘুরে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা হবে, এইটা হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তার মানে আমরা এটা নেওয়ার সময় প্রথমে কি নিতে হবে, যদি আমরা প্রথমে এ নেই, তারপরে বি নেই, তারপরে সি নেই, তাইলে আমাদের কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিক হবে। আর যদি আমরা প্রথমে যদি নেই বি, তারপরে এ, তারপরে সি, তাহলে কি হবে, ঘড়ির কাঁটার দিকে হবে। তাহলে আমাদের দেখো এখানে মাইনাস মান পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখানে এমন না যে তোমার এ আগে নিতে হবে বি আগে নিতে হবে, এমন কোনো কথা নাই যে এই তোমার আগে নিতে হবে। তুমি আগে বি নাও, সমস্যা নাই। মানে বীর, তোমার কথা হইলো তুমি যদি আগে বি নাও, বীর পরে কোনটা নিবা সেটা হলো বিষয়। তুমি বীর পরে কোনটা নিবা, এই জায়গায় সি নিবা। যদি বীর পরে সি নাও, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিক হইলো। আর তুমি বীর পরে যদি এ নাও, তাহলে কি ঘড়ি কাঁটার দিকই হইলো। আমি বি বলছি দেখে কি শুধু বি নিতে পারবা না, তুমি সিও নিতে পারবা। যদি আগে সি নাও, তাহলে সির পরে এ নিবা, তারপরে বি নিবা। আবার তুমি যদি আগে সি নাও, সির পরে বি নিতে পারো, বি নিলে কি হবে, ঘড়ি কাঁটার দিকে হবে। কথা বুঝতে পারছো আমার? একটু আমাকে বলো তোমরা কি জিনিসটা বুঝতে পারছো কিনা। যদি না বুঝো, আমি তোমাদেরকে আবার একটু, এখানে এটা তো বুঝাই দিতেছে না, আমি এইভাবে তোমাকে বুঝাই। ধরো আমাদের একটা ত্রিভুজ আছে, এইরকম একটা ত্রিভুজ আছে, এই যে এটা মনে করো এ, এটা হলো বি, আর এটা মনে করো হলো, এটা না থাক, এ এখানে দিলাম হলো বি, আর এখানে দিলাম সি, ঠিক আছে। তার মানে আমরা এই যে এইটা হলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, আর এইটা হলো আমাদের ক্লকওয়াইজ। এটা কি, এটা হলো আমাদের এটা হলো ঘড়ির কাঁটার দিকে, মানে এটার ক্ষেত্রে মাইনাস মান আসবে, আর এটার ক্ষেত্রে হলো পজিটিভ মান আসবে। এখন কথা হইলো, তুমি যদি আগে এ নাও, তারপরে বি নিবা, তারপরে সি নিবা, তারপরে আবার এ নিবা। আগে যদি তুমি বি নাও, তাহলে বির পরে নিবা সি, তারপরে নিবা এ, তারপরে আবার বি নিবা। এমন কোনো কথা নাই যে তোমার এ থেকেই শুরু করতে হবে। এখানে আছে এই জন্য আমরা শুরু করি, বাট তোমার যদি মন চায় তুমি বি থেকে শুরু করতে পারো, কোনো প্রবলেম নাই। আবার ঘড়ির কাঁটার যদি তুমি এইভাবে নিতে যাও, প্রথমে এ নিবা, তারপরে সি নিবা, তারপর বি নিবা, কোনো সমস্যা নাই। এখন তুমি বলতেছো যে তাহলে তো এখানে তো ঠিকই আছে, এ বি সি তো দেওয়া আছে, এ বি সি তো দেওয়া আছে। এখন এইখানে ঠিক আছে দেওয়া আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তোমাকে দেওয়া থাকবে না, ওইখানে সাজানো করে দেওয়া থাকবে না, তোমার সেটা একটু সাজাই নিতে হবে। এখানে গ্রাফে এখানে একটু ছোটখাটো করে হালকা করে রাফ করে আইকা তারপর বলবা যে বিন্দুগুলাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই। তুমি দিকে নিলেও কোনো সমস্যা নেই, তুমি যদি দিকেও নাও তাও সমস্যা নাই, মাইনাস আসবে, ওই পরম মান দ্বারা মাইনাসটা নিশ্চিন্ন হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা আমি একটু করি, তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা। দেখো এটা যদি আমি করি, তাহলে তোমরা পুরোপুরি অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইখানে কি আছে, তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তো হাফ কি হবে 1/2, এখানে হলো হাফ। প্রথমে আমরা এ নেই, বি নেই, তারপর সি নেই। আগে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে তোমাকে দেখাই যে পজিটিভ মান আসবে, 2 3 5 6 -1 4, আবার কি এই 2 3 হবে।
এরপর আসো 1/2 দিয়া আমাদের সূত্র কি বলছিলাম 6 দুগুণে 12 মানে এটার সাথে এটা যাবে 6 দুগুণে 12 দাগ দিবা না আমি দাগ দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি তুমি দাগ দিবা না 4 5 কত 20 তারপরে 3 আর 1 কত 3 দুগুণে 6 3 অক্ষে 3 প্লাসে মাইনাসে মাইনাস হবে -3 হবে এই যে এরপরে কি আমাদের সূত্রের মাইনাস এরপরে আবার উল্টাটা হবে এইটা আবার এটা এখন উল্টাটা 3 5 15 তারপরে কত -6 অক্ষে 6 এই যে মাইনাস আছে তো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে আর এটা হলো প্লাস 4 দুগুণে 8 এই যে এখন আসো এই 1/2 দিয়ে দাও আর এখানে কত আসে 12 এখানে কত হবে বলো তো 12 আর 20 হলো কত 20 30 32 32 থেকে 3 বাদ দিলে কত হয় 29 হয় মাইনাস কি হবে এখানে বলো মাইনাস হবে হইলো যদি 15 থেকে 6 বাদ দাও 9 হয় 8 8 16 17 হয় এখানে হয় 17 এই যে তো এই জায়গায় 1/2 থাকে আর এখানে কত হবে 29 থেকে 17 বিয়োগ করলে হলো 2 আর হলো 1 12 থাকে তো এটা অ্যান্সার কত 6 অ্যান্সার কত হইলো 6 হইলো অ্যান্সার বোঝা গেল আচ্ছা এখানে কিন্তু কোনো মাইনাস মান আমাদের আসে নাই এখানে কিন্তু কোনো কি আমাদের মাইনাস মান আসে নাই যদি মাইনাস মান আসতো তাহলে কোনো সমস্যা ছিল না আমরা কি করতাম মাইনাস মান যদি আসতো আমরা কি করতাম এই যে এই পরম মান দ্বারা এটা নিশ্চিহ্ন করে দিতাম আচ্ছা এখন তোমাকে আমি একটু আরেকভাবে করে দেখাই এখানে দেখো আমি একটু করে দেখাই যে ধরো আমি এখানে আরেকভাবে করে দেখাই বিকল্প পদ্ধতি তুমি ঘড়ি কাটার দিকে নাও কোনো সমস্যা নাই আমরা কি করছি ঘড়ি কাটার বিপরীত দিকে মানে এটা আগে নিছি তারপর এটা নিছি তারপর এটা নিছি মানে এই দিকে ঘুরছে কোন দিকে এই দিকে ঘুরছে মানে কোন দিকে ঘুরছে দেখো একটু বলি এই দিকে ঘুরছে যদি এই দিকে ঘুরাইতে যাও প্রথমে এ তারপরে সি তারপরে বি নাও তখন কি হয় দেখো অথবা তুমি প্রথমে নাও বি তারপরে এ তারপরে সি নাও কোনো সমস্যা নাই তোমার ইচ্ছা দেখো তাহলে কি হয় এই হাফ প্রথমে নিব আমরা প্রথমে কি নিব বি নিব আচ্ছা বি নেই প্রথমে বি কত 5 6 এরপর কত তুমি এ নিব এ কত 2 3 তারপর কত নিব এরপরে সি নিব হইলো -1 4 এরপর আবার কত আবার ঘুরে ফিরে এই প্রথমটা নিব এইখানে প্রথমে যেটা নিব সেটা আবার লাস্টে নিব ঠিক আছে এই দুটো সেম থাকবে এখন দেখো এটা আমি সূত্র বসাই এখান থেকে দেখো এই যে 1/2 এখানে কত আসে 3 5 15 হয় প্লাস হলো 4 দুগুণে 8 হয় আর -6 হয় এই যে মাইনাস সূত্র 6 দুগুণে 12 আর -3 আর 4 5 20 এই যে দেখবা একরকম অ্যান্সার আসবে দেখবা তো এখানে আসতেছে 1/2 আর এখানে পরম মান দাও এটা কত হয় 15 যোগ 8 যোগ -6 এই যে এইটা হয় তাই না 15 থেকে 6 বিয়োগ করলে কত হয় 9 9 আর 8 কত 17 আর এখানে মাইনাস দিয়ে কি হবে এই জায়গায় 20 আর এটা ব্র্যাকেট মুছে দাও 20 আর 12 32 32 থেকে 3 বিয়োগ করলে কত হয় 29 এই যে তো এখান থেকে আসতেছে 1/2 আর এটা কি 17 থেকে 29 বিয়োগ করলে -12 হয় এই যে -12 এখন এই যে পরম মানটা দেওয়া আছে এই পরম মানের কাজ কি পরম মানের কাজ হলো এই মাইনাসটাকে প্লাস করে দেওয়া মাইনাসটাকে কি করা প্লাস করে দেওয়া হলো কাজ তাহলে 6 থাকে आंसर তো এই যে 6 আর এই যে 6 দেখো আমি স্যার কত উল্টাপাল্টা করে নিছি তুমি জ্যাম নেই নাও না কেন কোনো সমস্যা নাই যেইভাবে খুশি সেইভাবে নাও কোনো প্রবলেম নাই বাট তোমার একটা সিকোয়েন্স থাকতে হবে এখন তিনটার ক্ষেত্রে তো আমাদের কোনো সিকোয়েন্স থাকে না এরপরে এ সির পরে এ পরে বি তারপরে সি নিলেও হয় কিন্তু অনেক ক্ষেত্রে আছে একটা ম্যাটার করে সেটা কোন ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে কোন ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে আর যারা জিনিসটা বুঝতে পারছো তারা আমাকে একটু বলবা যে বুঝতে পারছো কিনা এটার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তুমি একটা নিলেই হয় তুমি যদি এ নাও তারপর বি নাও সি নাও কোনো সমস্যা নাই সি বি এ নাও কোনো প্রবলেম নাই বি এ সি নাও কোনো সমস্যা নাই কারণ তিনটা হলো মাঝখানে একটা থাকে এটা হয় অথবা এইটা হয় অথবা এইটা হয় এটা কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে দেখো একটু কাহিনী আছে দেখাই তোমাকে এটা তো সবাই বুঝতে পারছো তাই না সবাই ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানাবা যে ক্লিয়ার কিনা আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি মনে হয় তো দেখো আমি একটু তোমাদেরকে বলি বাকিটুক কিভাবে করবা যদি চতুর্ভুজের ক্ষেত্রে থাকে তাহলে কি করবা ধরো আমাদের কাছে চতুর্ভুজ আছে একটা চতুর্ভুজের কথা আমি যদি চিন্তা করি দেখো এই যে স্থানাঙ্কের মধ্যে মনে করো একটা চতুর্ভুজ আছে এরকম একটা চতুর্ভুজ মনে করো এই যে এ বি সি আর ডি তাহলে আমরা কোন সিকোয়েন্সটা নিতে পারবো একটু আমি তোমাকে বলি এই যে হাফ দাও আর এই যে কোন সিকোয়েন্স তুমি নিতে পারবা ধরো তুমি নিতে পারবা হলো এ বি সি ডি নিতে পারবা
এ বি সি ডি নিতে পারবা, কোনো সমস্যা নাই। এ বি সি ডি তুমি নিতে পারবা। আবার তুমি চাইলে এ ডি সি ডি উল্টাও নিতে পারো। তুমি প্রথমে নিছো কি এই দিক নিছো, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক, এখানে মাইনাস চিহ্ন আসবে না, এখানে কি মাইনাস চিহ্ন আসবে না। কি বলছি বুঝতে পারছো? এখানে কি হবে না, এই মাইনাস চিহ্নটা আসবে না, এটা নিতে পারবা। আবার তুমি যদি চাও এইভাবে নিবা, কোনো সমস্যা নাই, তুমি চাইলে মন চাইলে নিতে পারবা। এ ডি সি বি এই যে এইভাবে নাও, ঘড়ি কাঁটার দিক এটা মাইনাস আসবে, এ ডি সি বি আবার এ, এটাও নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটার ক্ষেত্রে হলো মাইনাস আসবে, এটার ক্ষেত্রে কি আসবে, মাইনাস আসবে। আবার তোমার যদি মন চায় তুমি কিভাবে নিবা, বি সি ডি এ, কোনো সমস্যা নাই, তুমি নাও বি সি ডি এ আবার হলো বি, কোনো সমস্যা নাই, নিতে পারবা, কোনো সমস্যা নাই। বি সি ডি এ নিবা, কোনো সমস্যা নেই, তুমি নিতে পারো। আচ্ছা, এটা হোক, এটার ক্ষেত্রে কি আসবে, পজিটিভ মান আসবে, এটার ক্ষেত্রে কি পজিটিভ মান আসবে। আবার তুমি যদি চাও যে তুমি নিবা এইভাবে যে বি এ ডি সি, বি এ ডি সি আবার লাস্টে বি, এই ক্ষেত্রে কি আসবে, এটা নেগেটিভ মান আসবে, কিন্তু অঙ্ক ঠিক আছে, কোনো সমস্যা নাই, এগুলো তুমি নিতে পারবা। আরো তুমি নিতে পারবা, তুমি চাইলে এইভাবে নিতে পারো, আমি তোমার বলি সবগুলো তো লিখবো না, তুমি চাইলে সি ডি এ বি নিতে পারবা। আবার তুমি যদি চাও ডি এ বি সি নিতে পারবা, কোনো সমস্যা নাই। তারপরে তো তুমি এ বি সি ডি নিলাই প্রথমে। আবার তোমার যদি মন চায় এইভাবে ডি সি বি এ নিতে পারবা, সি বি এ ডি নিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি একটু উল্টাপাল্টা করো, মনে করো যদি কি করো, উল্টাপাল্টা করো, উল্টাপাল্টা বলতে বুঝাইতেছে হইলো তুমি প্রথমে নিলা এ, তারপরে নিলা বি, তারপরে নিলে ডি, তারপরে নিলা সি, এইটা হবে না, একটা সিকোয়েন্স থাকতে হবে, ঘুরবে। তুমি যদি এ নাও, বি নাও, ডি নাও, সি নাও, মানে এরকম যদি করো তাইলে হবে না, তোমার একদম একটা সিকোয়েন্সে নিতে হবে, একদম প্রথমে আসতে হবে, বুঝা গেল? আবার তোমার যদি মন চায় তুমি এইভাবে নাও যে এ এ বি সি এ, এইভাবে নিতে পারবে না, এ বি সি এ ডি নিবা, হবে না। তোমার কি করতে হবে, এই একটা সিকোয়েন্স যাইতে হবে, এইভাবে ঘুরতে হবে অথবা এইভাবে ঘুরতে হবে। তুমি এইভাবে ঘুরো বা এইভাবে ঘুরো, তোমার ইচ্ছা, কিন্তু পুরোটা ঘুরতে হবে। মাঝখান থেকে তুমি যে ভাঙ্গে আরেক জায়গায় চলে যাবা, হবে না, বোঝা গেল? পাঁচটার ক্ষেত্রেও সেম, যদি তোমার কাছে পাঁচটা থাকে, ধরো এই জায়গায় তোমার কাছে পাঁচটা আছে মনে করো, এই যে 1 2 3 4, ধরো এরকম আছে পাঁচটা, এ বি সি ডি ই, পাঁচটার ক্ষেত্রেও সমস্যা নেই, তুমি পাঁচটা নিবা। কি কি করবা, এ নিবা, বি নিবা, সি নিবা, ডি নিবা, ই নিবা, আবার এ নিবা, পাঁচটা। এ থেকে বিতে যাবা, বি থেকে ইতে, সিতে যাবা, সি থেকে ডিতে, ডি থেকে ইতে, ই থেকে আবার এতে। আবার তোমার মন চাইলে এ থেকে ইতে, ই থেকে ডিতে, ডি থেকে সিতে, সি থেকে বিতে, বি থেকে এতে যাবা, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। চারটার কথা যা, তিনটার কথা যা, পাঁচটার কথাও কি একদম সেম টু সেম। তো আমাকে একটু তোমরা বলো তোমরা কি বুঝতে পারছো কিনা। তো এখন আমরা যদি অনুশীলনীতে চলে যাই, দেখো অনুশীলনীতে আমাদের কি কি অঙ্ক আছে। আচ্ছা, এইখানে আবার তোমার দেখো বিভিন্ন কাহিনী আছে। কাহিনী হলো কি, দেখো তোমাদের যদি উদাহরণ 13 নম্বর অঙ্কটা দেখো, চারটা দিয়ে আমি করাইলাম না, চারটা দিয়ে তোমরা করে নিবা। উদাহরণ 13 নম্বর অঙ্কটা দেখো, উদাহরণ 13 তোমাদের বইতে কয় নাম্বার পেজ, এটা হইলো 100, এটা কয় নাম্বার পেজ, ধরো এটা হলো 254 নাম্বার পেজে, আমার বইতে 254, তোমাদের কত আমি জানি না, বাট উদাহরণ 13 দেখো এইখানে কি অঙ্ক আছে। এইখানে আমাদের আছে হইলো যে এই যে দেওয়া আছে, এর মান দেওয়া আছে হইলো 1,3, বির মান দেওয়া আছে 5,1, আর সির মান দেওয়া আছে 3,r, এইটা মিসিং, এই মানটা কি মিসিং আছে। তো তোমাকে বলছে যে ক্ষেত্রফল হলো 4, ক্ষেত্রফল কত 4 তোমাকে বলে দিছে, ক্ষেত্রফল কি তোমাকে 4 বলে দিছে। এখন এই যে ক্ষেত্রফল 4 বলে দিয়ে এখন তুমি কি করবা, এখন তোমার কাজ হইলো এই যে এই জায়গায় যে এই জিনিসটা আছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু যে আমরা কাহিনী করি, এই মানটাই জায়গায় দেওয়া আছে, মানটা কত 4 দেওয়া আছে। তো এইখান থেকে তুমি যা পাবা, এখানে আর সম্বলিত কিছু একটা পাবা, ক্যালকুলেশন করে আর এর মানটা বের করে দিবা, ঠিক আছে? আমি একটু দেখা যাচ্ছে, আমি করে দিই তাহলে ভালো হবে। দাঁড়াও, এটা যদি ঘড়ি কাটার দিকে নেই তাহলে কিভাবে আসবে, এটা তো তিনটা, তো কোনো সমস্যা না, একটা একভাবে নিলেই হবে। 1 3 5 1 3r আবার এই 1 3। আচ্ছা, তো এখান থেকে কি করবা, যে এখানে বাদ দাও, এটা আছে, এটা ক্ষেত্রফলটা আমরা একটু বের করি, পরবর্তীতে আমরা করবো না, সমস্যা নেই। দাঁড়াও, এই 1/2 দাও, এখানে কি হয়, এটা এটা হলো 1 +
5r 5r 3 3 9 এই যে সূত্রের মাইনাস তারপর আবার কি 3 5 15 3 অক্ষে 3 আর অক্ষে r এই যে এই জায়গাতে আসতেছে হলো দেখো কি আসে এই জায়গায় 9 আর কত 10 10 প্লাস 5r মাইনাস দিয়ে কি হবে 15 আর 3 কত 18 18 প্লাস মাইনাস মাইনাস হলো r তো 1/2 ইন্টু কি থাকে এই জায়গায় হলো থাকে হলো 10 আর এটা বিয়োগ করলে কত হয় 10 থেকে 4 আর 18 বিয়োগ করলে কত হবে -8 আর হলো প্লাস কত আর বিয়োগ করলে কত হয় এখানে বলো তো 4 আর থাকে এইটা। তো এখন আমরা কি করব প্রশ্ন মতে লিখব। এখন কি করব অথবা তুমি এখানে আরেকটা কাজ করতে পারো এখান থেকে 2 কমন নিতে পারো। তুমি এটা এখানে আমরা ঝামেলাটাকে কাজ শেষ করে ফেলি এখানে 2 কমন নাও 2 কমন নিলে এখান থেকে কি আসবে -4 প্লাস 2r আসবে এটা এটা কাটা তাহলে কি থাকে -4 প্লাস 2r। তো প্রশ্ন মতে লেখো এখন প্রশ্ন মতে এটার ক্ষেত্রফল কত এটা সমান কত -4 আর হলো 2r এটা সমান কত দেওয়া আছে এটা সমান আছে হলো কত 4 দেওয়া আছে 4 এই যে। তো এখন একটা কাজ করো 2r সমান হলো এই 4 এর পাশে যায় যোগ হয়ে যাবে 8 তো 2r সমান 8 r সমান কি 8/2 সমান কত 4 r এর মান কত পাইলাম r এর মান আমরা 4 পাইলাম বুঝা গেল r এর মান কত পাইলাম r এর মান পাইলাম হলো 4 ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটু কাজ করছে সেটা হলো আমি তোমার একটু বলি যে দেখো এখানে বলছে না এখানে তোমার যদি বলে যে মান বের করো তাহলে হইলো এখানে বলছে সম্ভাব্য মান বের করো আর এর সম্ভাব্য মান সমূহ বের করতে বলছে কি বলছে আর এর সম্ভাব্য মান। তো এই ক্ষেত্রে যদি আমরা পরম মান তুলে দেই দেখো এটা তো একটা সমীকরণ আমি একটু এখানে আরেকটু দেখাই তোমাকে আমরা যদি এই পরম মানটা তুলে দেই দেখো এখানে আমি একটু সাজাই লিখি এখানে পরম মানের মধ্যে এই 2 আর আগে লিখি আর 4 পরে লিখি। দেখো আমরা যদি এখানে একটা কাজ করি কাজটা হইলো এরকম যে পরম মানটা তুলে দেই 2r - 4 এটা সমান আছে হইলো আমাদের কি 4 প্রশ্ন মতে। তো পরম মান যদি তুমি তুলে দাও তাহলে এই 2r - 4 এটার আগে প্লাস আর মাইনাস আসবে দুইটা জিনিস কি আসবে প্লাস মাইনাস আসবে কি আসবে প্লাস মাইনাস। তো এখন আমরা যদি এই প্লাস মাইনাস যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি 2r - 4 সমান কি আসবে প্লাস মাইনাস 4। তো একবার তুমি 2r - 4 সমান প্লাস 4 দিয়ে অঙ্ক করো কত হয় 2r সমান হলো 8 আর r সমান হলো 2 আসে। আবার মাইনাস দিয়ে একবার করো মাইনাস দিয়ে একবার যদি করো এখানে ক্ষেত্রফল 4 দেওয়া আছে ক্ষেত্রফল তো মাইনাস দিয়ে একবার করো 2r - হলো 4 সমান হলো -4 তো 2r সমান হলো এটা পাশে চলে গেলে -4 প্লাস 4 r সমান 0 এটা সমান কি 0 হয় 2 দিয়ে 0 ভাগ করলে কি 0 মানে r এর মান কি পাওয়া গেল r এর মান পাইলাম হলো আমরা দুইটা পাইলাম r এর মান 2, 0 r এর মান কয়টা পাওয়া গেছে দুইটা ও সরি এখানে 4 হবে 2 দিয়ে 8 এর 2 দিয়ে ভাগ করলে 4 হয় ঠিক আছে 4 আর 0 এই দুটো মান পাওয়া গেল। বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তোমরা। তো এই জিনিসটা কি ক্লিয়ার হইছে যে তোমাদের মাঝখানে একটা মান মিসিং থাকবে তো ওই মান দিয়ে তুমি কি করবা ওই মিসিং মান দিয়ে তুমি কি করবা মিসিং মানটা বের করে ফেলবা। তো আমরা তো জানি যে এখান থেকে একটা জিনিস আসবে তো ওইটা আমরা এই সমীকরণে বসাই দিয়ে অঙ্কটা করে ফেলবো ঠিক আছে। আচ্ছা তো তোমাদের অনুশীলনীতে কি অঙ্ক আছে যদি তুমি অনুশীলনী খেয়াল করো যে জায়গায় অনেকগুলো অঙ্ক পাবা 5টার ক্ষেত্রেও সেম 6টা 10টা থাক কোনো সমস্যা নাই যা মনে হয় তা থাক কোনো সমস্যা নাই। তো তোমাদের এইখানে 1 নম্বরে অঙ্ক আছে যেমন পরিসীমা নির্ণয় করতে বলছে আগের চ্যাপ্টারের অঙ্ক এই দেখো এই যে 2 নম্বর প্রশ্ন বলছে যে নিম্নের প্রতি ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটা এবি দেওয়া আছে সি দেওয়া আছে এবিসি দেওয়া আছে এগুলা কি করবা ক্ষেত্রফল নির্ণয় করবা। তারপর বলছে দেখাও যে এ বি সি ডি বিন্দুগুলো একটা সামান্তরিকের শীর্ষ এটা হলো কি এটা কি আগের চ্যাপ্টারের অঙ্ক। তারপর বলছে যে এসি আর বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত। ওই যে আমরা যে প্রথম পদ্ধতি শিখাইলাম ত্রিভুজের মাধ্যমে তোমরা ওই পদ্ধতি করে ফেলবা। এই অঙ্কটা কিভাবে করবা ওই যে ত্রিভুজের মাধ্যমে আমি প্রথমে যে পদ্ধতি শিখাইছি ওইভাবে করবা ঠিক আছে। আচ্ছা তারপরে আসো এই যে এত শীর্ষ বিশিষ্ট ক্ষেত্রফল কত সেম এ বি সি ডি বিন্দুগুলো আয়তক্ষেত্রের 4টি দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ওই যে
কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবা 11.1 সূত্র দিয়া, আর ক্ষেত্রফল নির্ণয় করবা হইলো এই সূত্র দিয়া। বোঝা গেল? আচ্ছা, তারপরে আসো 7 নম্বরে দেওয়া আছে, এই দেখো 7 নম্বরে কি বলা আছে। 7 নম্বরে কি বলা আছে দেখো। 7 নম্বরে তোমাকে বলছে ABC 3টা বিন্দু দিয়ে দিছে। এ দিয়ে দিছে a, a+1, বি দিয়ে দিছে হইলো -6, -3, আর সি দিয়ে দিছে হইলো 5, -1। বলছে যে AC এর দৈর্ঘ্য দ্বিগুণ হলে, AB এর দৈর্ঘ্য AC এর দ্বিগুণ হলে, AB এর দৈর্ঘ্য 2 গুণ AC। কি বলছে? AB এর দৈর্ঘ্য যদি AC এর দ্বিগুণ হয়, এটা হলো 11.1 এর অঙ্ক, তো AC এর দৈর্ঘ্য দ্বিগুণ হয়, তার মানে এইখান থেকে তুমি কি করবা, এর মান নির্ণয় করবা। এর সম্ভাব্য মান নির্ণয় করে ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, বা ABC এর তোমার বৈশিষ্ট্য নির্ণয় করতে বলছে। এখানে ক্ষেত্রফল না বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি করবা, তোমার কাজ হইলো এইখান থেকে এই সমীকরণ থেকে মানে প্রথমে AB এর দৈর্ঘ্য বের করবা আগের সূত্র দিয়া, AC এর দৈর্ঘ্য বের করবা, তারপর এখান থেকে এর মান তুমি পাই যাবা। এই এর মান এই জায়গায় বসাই দিয়া AB, AC, BC এই 3টা বাহু, AB বের করবা, AC বের করবা, আর BC বের করবা। এগুলা বের করার পরে দেখবা যে এটা ত্রিভুজটা কি পদ্ধতির ত্রিভুজ। এটা কি সমবাহু ত্রিভুজ, না বিষমবাহু ত্রিভুজ, নাকি সমদ্বিবাহু ত্রিভুজ, নাকি সমকোণী ত্রিভুজ, এইগুলো একটু দেখবা। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আসো 8 নম্বরে বলছে যে নিম্নোক্ত এই যে ক্ষেত্রফল নির্ণয় করতে দ্বিতীয় পদ্ধতি, ওই যে কেবল আমরা যা করলাম এই যে হাফ দিয়া তারপরে এই যে বসাই বসাই করলাম না অঙ্কগুলা, এই যে এইভাবে, তাই এই পদ্ধতিতে করতে বলছে। পদ্ধতি 2 কি বলছে, পদ্ধতি 2 অ্যাপ্লাই করতে বলছে। আচ্ছা, এরপরে আসো দেখাও যে ABCDE শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11। কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা আছে। কোনো সমস্যা নাই, তুমি 5টা পরপর বসাই দিবা। বা তুমি এখান থেকে একটা জিনিস দেখবা যে ঘড়ি কাটার দিকে নাকি ঘড়ি কাটার বিপরীত দিকে, এই বিন্দুগুলা তুমি গ্রাফে বসাবা। বিন্দুগুলা গ্রাফে বসানোর পরে তুমি দেখবা যে এরপরে বি আসে না সি আসে না কোনটা আসে, তো ওইভাবে তুমি ঘড়ি কাটার দিকে অথবা ঘড়ি কাটার বিপরীত দিকে বসাই ফেলবা, শেষ। আচ্ছা, তারপর 10 নম্বরে কি আছে যে একটা চতুর্ভুজ, দেখো এটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু বুঝাই তোমাকে। 10 নম্বরটা হইলো আরেকটা টাইপ, এটা একটু গুরুত্বপূর্ণ। দেখো 10 নম্বরে বলা হয়েছে এ দেওয়া আছে হইলো 3,4, বি দেওয়া আছে -4,2, সি দেওয়া আছে 6,-1, ডি দেওয়া আছে P,3। 1, 2, 3, 4টা বিন্দু আছে। তো তোমাকে বলছে এখানে বলে দিছে যে শীর্ষসমূহ ঘড়ি কাটার বিপরীত দিকে আবর্তিত, তার মানে ওরা এই যে ABCD দিয়ে দিছে, ওরা নিজেরাই সেটা আবর্তিত করে দিছে, তোমার আর করা লাগবে না। এগুলো বলে দিছে এগুলা কি ঘড়ি কাটার বিপরীত দিকে আবর্তিত। তুমি যদি গ্রাফে আঁকো তাহলে দেখবা যেগুলা ঘড়ি কাটার বিপরীত দিকে, প্রথমে এই জায়গায় আসতেছে, এই জায়গায় বি আসবে, এখানে সি আসবে, এখানে ডি আসবে, এখানে এ আসবে। বোঝা গেল? আচ্ছা, তো এখন তোমাকে এখানে প্রশ্নে কি বলছে, প্রশ্ন তোমাকে বলছে যে একটা চতুর্ভুজের 4টি শীর্ষ দেওয়া আছে, ABCD এর চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর যদি দ্বিগুণ হয় তাহলে P এর ক্ষেত্রফল, তার মানে ABCD এর চতুর্ভুজের ক্ষেত্রফল। তার মানে প্রথমে তুমি বের করবা ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। তোমার কাজ কি, তুমি ABCD এর ক্ষেত্রফল বের করবা, তারপরে তুমি বের করবা হইলো ABC এর ক্ষেত্রফল। তোমার প্রথম কাজ হলো ABCD এর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা, তারপরে কাজ হলো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করা। আচ্ছা, এখানে চতুর্ভুজ আগে লিখে দাঁড়াও। চতুর্ভুজ, প্রথমে তুমি চতুর্ভুজ ABC এর ক্ষেত্রফল বের করবা, তারপরে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করবা। তারপর তোমার কি শর্ত কি বলছে যে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ABCD এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে, তার মানে তুমি সমীকরণ কি লিখবা, 2 গুণ এইটা, এখানে প্রশ্ন মতে দিয়া এটার ক্ষেত্রফল একটা আসবে সমান সমান 2 ইন্টু এটার ক্ষেত্রফল একটা আসবে। এখান থেকে তুমি সুন্দরভাবে এই পির মানটা বের করে ফেলবা, পারবা না? কি পির মান বের করতে পারবা না? একদম সহজ, ঠিক আছে, খুব সহজ জিনিস বের করে ফেলতে পারবা। তো এখন আমাকে তোমরা একটু জানাও যে এই যে পড়াইলাম বুঝতে পারছো কিনা, প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়েছে কিনা। যদি এটা ক্লিয়ার হয়ে যাও তাহলে গতকালকে আর আজকে মিলে যা পড়াইলাম তোমার 10 মার্কের আনসার অলরেডি হয়ে গেছে। তারপরে আর দুটা কনসেপ্ট আছে, একটা হলো ঢাল, একটা আছে হলো ঢাল, আর একটা আছে হলো সমীকরণ। এই যে সরলরেখা যে আমরা অঙ্কন করি, এই সরলরেখার ঢাল আছে আর হলো এই সরলরেখার সমীকরণ আছে। এই দুইটা আগামী 2 দিন আমরা পড়ে ফেলবো, সেটা হলো আগামী সপ্তাহে 2 দিন আছে,
ওই দুদিন আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? তো আমাকে একটু তোমরা জানাও যে এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, আর এই অধ্যায়ের এই রিলেটেড যা প্রশ্ন আছে তোমরা সেগুলো সলভ করে ফেলবা। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, আমরা রসায়ন ক্লাসটা দুদিন পরে নিব, বাট আগামী 2 দিন আমরা এটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো। আগামীকালকে আমরা সরলরেখার ঢাল আর সরলরেখার সমীকরণ যেটা আছে এটা আমরা পড়ে ফেলবো। বুঝতে পারছো? 9 নাম্বার কি বলছে? 9 নাম্বার তো ওই যে আমি আগেই বুঝাইছি, 9 নাম্বার হলো 5টা বাহু দেওয়া আছে, তুমি 5টা পরপর বসাই দিবা, তাই তো হয়ে জায়গা। 9 নাম্বারে 5টা তুমি পরপর বসাই দিবা। এই যে প্রথমে এ বসাবা, তারপর বি বসাবা, এই যে এইগুলো বসাবা, এই যে এরকম 1/2 দিয়া এইখানে তুমি প্রথমে দেখবা যে এখানে দেখবা যে এ বি সি ডি কোথায় আছে। তো এখানে এ বি সি ডি কোথায় আছে খুঁজে বাই করে তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিবা। তারপরে যদি এ আগে থাকে, বি পরে থাকে, এ এর পরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, এমনি দিয়ে দিবা। তাহলে তো হয়ে গেল গা। বুঝা গেছে? এই যে এ আগে, তারপর তুমি এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করে দেখবা যে কি আসে। আমি দেখাই এখানে কি হয়। এখানে কি আছে? এ আছে 2/3, মানে 2 - 3, 1 ঘর 2 ঘর, আর হলো -3 কোন দিকে যাবে? নিচের দিকে। এই যে 1 2 3 মনে করো এই জায়গায় আসলো। এটা হলো এ বিন্দু। বি বিন্দু বলছে 3 - 1, 3 হলো এই যে, আর -1 মানে এই জায়গায়, এটা হলো বি বিন্দু। তারপর বলছে সি বলছে হলো 2 0, এই যে 2 আর হলো 0 মানে এই বিন্দু। এ বি সি, এই যে এ বি আর হলো সি। তারপর বলছে হলো ডি বিন্দু -1 1, -1 1, এই বিন্দু, এটা হলো ডি বিন্দু। এই যে সি থেকে ডি। তারপর হলো ই বিন্দু -2 - 1, -2 - 1, এই যে এই বিন্দু হলো ই। তো এই যে এইটা, তো এটা তো ঠিকই আছে। এটা এ বি সি ডি, তো তুমি এখানে বসাবা, প্রথমে এ বসাবা, তারপর বি বসাবা, তারপর সি বসাবা, তারপর ডি বসাবা, তারপর ই, তারপর আবার এ, তারপর এটা ক্যালকুলেশন করে ফেলবা, অ্যান্সার বের করে ফেলবা। বোঝা গেল? এটা তোমার ওই যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে সাজানো আছে, ওরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে সাজাই দিছে। এই যে এ বি সি ডি ই আবার এ, এই যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা আজকের মতো এখানে শেষ করতেছি। আর যারা নতুন জয়েন করছে ক্লাসে, তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।